অনেক কাল আগের কথা, মোহনপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার বাবার আমলে কৃষি কাজ করলেও তার আমলে সেরকম জমি নেই চাষের জন্য। এই জন্য সে বনে গিয়ে কিছু ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য। প্রতিদিনের মতো আজকেও সে কিছু ফল সংগ্রহ করে বাজারের দিকে রওনা দেয়। গ্রামের বাজার, চারিদিকে কোলাহল শব্দ যেন থই থই করছে। সে মাথায় করে ফলের ঝুড়ি নিয়ে যায় সেই দোকানে, যেখানে সে প্রতিদিন তার সংগ্রহ করা ফল বিক্রি করে। রতন ভাই, আজকে আপনার জন্য কিছু টাটকা ফল এনেছি, এগুলো রাখেন আর আমাকে কিছু কাঁচা বাজার দেন, আমি বাড়ির দিকে রওনা দিব। ফলগুলো নিচে রাখি। সে ফল নিচে রাখে এবং বাজারের ব্যাগ নিয়ে রওনা দেয়। সে মনের খুশিতে বাড়ির দিকে ফিরছে। এদিকে তার বন্ধু রামমোহন হঠাৎ দৌড়ে তার দিকে এগিয়ে আসে। রামমোহন, তুই এরকম দৌড়াচ্ছিস কেন? কোথায় থেকে আসছিস তুই? কি হয়েছে বলবি একটু? আমি তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে। তোর বাড়ি থেকে কান্নার শব্দ আসছিল। আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি ভাবি কান্না করছে। আমি তো বাড়ি থেকে আসার সময় সব ঠিক ছিল, এখন আবার কি হলো? তোর মেয়ে মনে হয় খুবই অসুস্থ, ওর জন্যে কান্না করছে। ভাবি আমাকে বলল তোকে ডাকতে, এজন্যই আমি দৌড়ে তোর কাছে আসলাম। আমার মেয়ে তো স্কুলে গিয়েছিল, ওর আবার কি হবে? আমার খুবই চিন্তা হচ্ছে। চল বাড়িতে গিয়ে দেখি। তারা দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে দেখে সত্যি তার মেয়ে অসুস্থ। এদিকে তার বউ কাঁদছে। আমার মেয়েটার কি হলো? ও কথাও বলছে না। ও তো স্কুলে গিয়েছিল, কি হলো ওর? আমি কিছুই বুঝতে পারছি না। আমি মেয়েকে বৈদ্যের কাছে নিয়ে যাব। ও তো হেঁটে যেতে পারবে না, তুমি বৈদ্যকে বাড়িতে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, আমি যাচ্ছি। একটু তাড়াতাড়ি যা, বৈদ্য মশাই এ সময় বাজারের দিকে যান। এটা শুনে রামু তাড়াতাড়ি করে রওনা দেয়। হে ঈশ্বর, আমাদের সাথেই কেন এটা হয়? আমরা তো কারো ক্ষতি করি না, তবে কেন এমন হবে? এটা ভাবতে ভাবতে রামু বৈদ্যের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে দেখে বৈদ্য মশাই শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে ডাকতে লাগে, বৈদ্য মশাই, ও বৈদ্য মশাই, আপনি কি ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, কে? এই দেখি রামু, যে কি খবর বাবা? কি হয়েছে তোমার? এরপর রামু এক এক করে সব খুলে বলে বৈদ্য মশাইকে সে খুবই কান্না করছিল। তার কথা শোনার পর বৈদ্য মশাই বললেন, চলো রামু, তোমার বাড়ির দিকে। রামু, তুমি কেঁদো না, দেখি আমি কতদূর কি করতে পারি। এরপর তারা বাড়িতে গিয়ে পৌঁছায়। বৈদ্যমশাই, আপনি এসেছেন, দেখেন তো আমার মেয়ের কি হলো। ও সকাল থেকে শুয়ে আছে। ওর অবস্থা তো ভালো না। ওর কি হয়েছিল বলবেন একটু, তাহলে আমার জন্য সুবিধা হবে। বৈদ্য মশাই, আমার মেয়ের তো গা পুড়ে যাচ্ছে জ্বরে, সকাল থেকে এখনো মুখে কিছু তোলেনি। ওর অন্য কোনো সমস্যা হচ্ছে? জ্বর হলে তো এমন করতো না, কিছু তো একটা ব্যাপার আছে। বৈদ্যমশাই, আমি সব খুলে বলছি। ও যখন স্কুল থেকে ফিরছিল, হঠাৎ এই ব্যাপার, আমি তো এর কোনো চিকিৎসা দিতে পারবো না। তোমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা এখন কি করব? আমার মেয়েটাকে কি বাঁচাতে পারবো না? আপনি কিছু একটা করেন, নাইলে আমার মেয়েটা যে মারা যাবে। উপায় একটা আছে। কি করতে হবে বৈদ্য মশাই? আমাদের গ্রামের শেষ প্রান্তে যে বন জঙ্গল আছে, সেখানে এক ঋষি থাকেন। তার কাছে গিয়ে সব খুলে বলতে হবে। তিনি পারেন এর একটা সমাধান করতে। তুমি দেরি করো না, এখনই যাও তার কাছে। সে বৈদ্য মশাইকে প্রণাম করে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হাঁটার পর সেখানে গিয়ে পৌঁছায়।
গিয়ে ঋষিকে প্রণাম করে। তারপর এক এক করে সব খুলে বলে। এগুলো শুনবার পর ঋষি তাকে বলে, আমি তো কিছু করতে পারবো না, তবে তুমি যদি ওই মায়াবী ফল আনতে পারো তবে তোমার মেয়ে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। কোথায় পাবো সেই মায়াবী ফল? এখান থেকে সেই কয়েক মাইল দূরে একটা বন আছে, সেখানেই আছে সেই মায়াবী গাছ। তবে সাবধান, গাছটিকে পাহারা দেয় এক মায়াবী পরী। তবে তুমি যদি তোমার সব কথা তাকে খুলে বলো তাহলে মনে হয় তোমাকে সেই ফল দিতে পারে। ঠিক আছে গুরুদেব, আমাকে যে করেই হোক ফল নিতেই হবে। ঋষি তখন মৃদু হেসে তার মাথায় হাত রাখলেন এবং বললেন, তোমার এই পিতৃস্নেহ আর দৃঢ় সংকল্পই তোমার পথপ্রদর্শক হবে বৎস। তবে মনে রেখো, অহংকার বা বলপ্রয়োগ সেখানে খাটবে না। কেবল তোমার সত্য আর সরলতায় মায়াবী পরীর মন জয় করতে পারবে। যাও, আর এক মুহূর্ত নষ্ট করো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রণাম গুরুদেব, আমি আসি। দেখে শুনে যাও। এরপর সে হাঁটতে লাগে বনের সেই মায়াবী ফলের উদ্দেশ্যে। সে হাঁটতে লাগে বনের ভিতর দিয়ে। তার ভিতরে একটা ভয় কাজ করছিল, তবুও মেয়ের কথা ভেবে পিছুপা হয় না। সে হাঁটতে হাঁটতে এক বন থেকে আরেক বনে পৌঁছায়। তখনও সে তার মেয়ের কথাই ভাবছিল। এভাবে কিছুক্ষণ হাঁটার পর অবশেষে সেখানে গিয়ে পৌঁছায়। এই জায়গাটা তো বেশ রহস্যময়, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ সেখানকার চারপাশ আলোকিত হয় এবং একটি মায়াবী পরী বেরিয়ে আসে। কে তুমি? এই মায়াবী বনে তুমি কিভাবে আসলে? আমি দুঃখিত, আসলে আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি। আমার একটা মায়াবী ফল লাগবে। এভাবে তো মায়াবী ফল পাওয়া যায় না। তুমি এই মায়াবী ফল দিয়ে কি করবে? এরপর সে এক এক করে সব খুলে বলে। তার কথা শুনে পরী গাছের দিকে এগিয়ে যায়। জাদুর লাঠি বের করে কি জানি একটা করল। এদিকে মায়াবী ফল রামুর হাতে এসে পড়ল। তুমি এই মায়াবী ফল তোমার মেয়েকে খাওয়ালে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে পড়ি, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি তাহলে এখন আসি। তবে একটি কথা মনে রাখবে, এই মায়াবী ফল মাটিতে রাখা কিংবা অন্য কাউকে দেওয়া যাবে না। এটি বলেই মায়াবী পরী সেখান থেকে চলে গেল। রামুও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার মনে অদ্ভুত একটা আনন্দ। সে এটা ভেবেই আনন্দ পাচ্ছিল যে আমার মেয়েটা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এটা ভাবতে ভাবতে সে বন পেরিয়ে তার বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। এরপর বাড়িতে এসে সোজা তার ঘরের দিকে রওনা দিল। রামু, তোমার এত দেরি হলো কেন? তোমার হাতে ওটা কি? এটা একটা মায়াবী ফল, এটা খেলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এরপর সে এক এক করে সব খুলে বলে কিভাবে সে বনের গভীরে এই ফলের খোঁজ পায়, কিভাবে মায়াবী পরী নিজের জাদুর লাঠি দিয়ে ফলটি তার হাতে এনে দেয়, আর পরী তাকে কি কি শর্ত দিয়েছে সবকিছু সে বিস্তারিত বুঝিয়ে বলে। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তুমি ফলটি খাইয়ে দাও। মা, আমার কি হয়েছিল? তোমরা সবাই এখানে? হ্যাঁ রে মা, তুই তো মরতে মরতে বেঁচে গেলি, তোর বাবা তোকে বাঁচিয়ে দিল।